আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেক্সটাইল ইউথ কার্নিভাল 2.4 ইন্টারভিউ সেশন। আমি মনিরা মাওলা। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অনারেবল স্পেশাল গেস্ট আসাদুল হক সাউন্ড স্যার, যিনি হেড অফ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অ্যাস্ট্রোটেক্স গ্রুপ। আমরা স্যার কাছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে, যেহেতু আপনি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছেন, জি, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের টেক্সটাইল সেক্টরে? সাপ্লাই চেইন আসলে টেক্সটাইল সেক্টরের মূল ভূমিকা পালন করে। আসলে মূল ভূমিকা ইন এ সেন্স হচ্ছে অর্ডার পাওয়ার পর থেকে বাকি যে প্রসেসগুলো আছে পুরো প্রসেসের সাথে সাপ্লাই চেইন হচ্ছে একেবারেই জড়িত থাকে আর কি। লাইক আমি যদি একটু এক্সপ্লেন করি আপনাকে, আপনি একটু আরেকটু বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে বেসিক র মেটেরিয়ালগুলো যেগুলো, ওইটা হচ্ছে আমাদের ইয়ার্ন, ডাইস কেমিক্যাল, যেটা সাপ্লাই চেইনের ফুল রেসপন্সিবিলিটি থাকে, এবং প্রোডাকশনের যে মেশিনিয়ার্সগুলো, এটাও সাপ্লাই চেইনের রেসপন্সিবিলিটি। এবং মেশিন চালানোর জন্য যত কিছু লাগে এগুলো সব পুরোটাই হচ্ছে সাপ্লাই চেইনের রেসপন্সিবিলিটি। ইভেন দ্য লজিস্টিক্স, আমরা যে এক্সপোর্ট করি, লজিস্টিক পুরোটাই সাপ্লাই চেইনের আন্ডার থাকে আর কি। সো মূল ভূমিকাটি আসলে সাপ্লাই চেইনের থাকে প্রোডাকশন এবং মার্কেটিংকে সাপোর্ট করার জন্য আর কি। জি স্যার। স্যার, একজন স্টুডেন্ট যদি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে আসতে চায়, তাহলে তার সিভিতে আপনি সর্বপ্রথম কোন স্কিলটি বা সিজি কত হলে আপনি এটা ভালো চোখে দেখবেন, মানে অ্যাপ্রুভেবল প্রিফারেবল মনে করবেন? আমি আসলে সিজি থেকে বেশি ইম্পর্টেন্স দিব হচ্ছে তার স্কিল এবং নলেজটাকে। বিকজ যদি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের নলেজটাই না থাকে তাহলে আসলে সে তার জন্য কাজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আমি বলবো না যে সে পারবে না, সে পারবে অবশ্যই, তার সময়টা হয়তো অনেক বেশি লেগে যাবে। তো এখানে যে উদ্যোগটা আপনাদের এখান থেকে নেওয়া হয়েছে, তো এখান থেকে এখন হইতেছে সাপ্লাই চেইনে কিন্তু অনেক টেক্সটাইলের ছেলেপেলে কাজ করতেছে। আমার সাথেই প্রায় 11টা ছেলে আছে যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার। ওরা সাপ্লাই চেইনে কাজ করতেছে, ইয়ান এবং কেমিক্যাল টিমে কাজ করতেছে। তো আমি আশা করবো যে ইন ফিউচারে আসলে টেক্সটাইল ইঞ্জিনিয়াররাই সাপ্লাই চেইনটা লিড করবে। কারণ হচ্ছে যে ওরা আসলে টেকনিক্যালি সাউন্ড, সে কারণে ওদের জন্য সোর্সিং করা এবং প্রোডাক্ট সিলেক্ট করা এবং প্ল্যানিং করা সবকিছু ওদের জন্য ইজি হয়। এই জন্য ওদেরকে প্রথম দিকে যদি ওরা যখন স্টার্ট করে, আপনার যখন স্টুডেন্ট একটা স্টার্ট করে, তখন থেকে যদি তারা এই সাপ্লাই চেইন সম্পর্কে ট্যাগ থাকে আর কি, মানে এই কাজগুলো নিয়ে যদি তারা বেসিক ধারণা রাখে, তাহলে বেসিক ধারণা রাখে। এবং আমার যেটা ইচ্ছা আর কি, আমি যেমন এখন যে আপনাদের সংগঠন আছে, সংগঠনের ট্যাগ এদেরকে সুযোগ দেওয়া যায় আমরা কি কাজ করি, কিভাবে করি, এগুলো যদি ওরা স্টুডেন্ট লাইফ থেকে শিখতে পারে তাহলে ওই সিভি নিয়ে তাকে টেনশন করতে হবে আর কি। তারপরে স্যার আমরা বিভিন্ন জায়গায় দেখছি আমাদের মিনিমাম একটা সিজি ধরা হয় 3 পয়েন্ট বা 3 পয়েন্ট আপ। তো বেসিকই হচ্ছে 3 পয়েন্ট আপই সবাই প্রেফার করে আর কি। এখন যদি আমরা দেখি যে আমার যে ক্যান্ডিডেট আসছে, তার বেসিক বলেন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো একটা ধারণাও আছে, প্লাস অভিজ্ঞতাও আছে, তাহলে একটা মিনিমাম সিজি কারণে সে অ্যাপ্লাই করতে পারছে না। এই বিষয়গুলো কিভাবে দেখছেন আর কি, এটা কিভাবে? এটা আসলে রং কনসেপ্ট, মানে আমি এগ্রি না আর কি বিষয়। কারণ হচ্ছে যে যার নলেজ আছে এবং সে কিছুটা হইলো স্কিল্ড, মানে সে হয়তো এক্সপিরিয়েন্স গেদার করছে, সে হয়তো ইন্টার্নশিপ করছে বা সাপ্লাই চেইনের কাজগুলি সে জানে, তখন তার সিজির উপরে বেচ করে তাকে সিলেক্ট করা ঠিক হবে না। তাকে সুযোগ দিতে, মানে আমি হলে সুযোগ দিব আর কি। স্যার, আরেকটা প্রশ্ন থাকবে হচ্ছে, আমাদের টেক্সটাইল সেক্টরে দেখা যায় বড় বড় পদগুলোতে বাইরের মানে বিদেশিদের মানে আয়ত্তে আছে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে বিদেশিদের আয়ত্তে মানে কতটুকু আছে, আর আমাদের বাংলাদেশের কতজন এতে? আরএমজি সেক্টর আসলে সাপ্লাই চেইনের হেড হিসেবে ফরেনারদের সংখ্যা খুবই কম। কারণ ফরেনাররা এসে এখানে বাংলাদেশে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটাকে আসলে ওইভাবে কোঅপ করতে পারে না বা ডেভেলপ করতে পারে না। কারণ বাংলাদেশের সাপ্লাই চেইনের অনেক বেশি চ্যালেঞ্জ বিদেশের তুলনায়। এখানে র মেটেরিয়াল সোর্সিং করা এবং রেগুলার যে ম্যানেজিং যে সিস্টেমগুলো, এগুলি ওয়ার্ল্ডের থেকে ডিফারেন্ট। ইন্টারন্যাশনাল পলিসিগুলো এখানে সবসময় কাজ করে না, সেজন্য তারা এখানে সাকসেসফুল হতে পারে না। স্যার, আরেকটা আমরা দেখি, যখন আমরা টেক্সটাইলে প্রথমে ভর্তি হই, যে ফার্স্ট ইয়ারে থাকতে আমাদের অনেকে আমরা শুনে থাকি যে টেক্সটাইলে আসলে একটা গার্মেন্টস কর্মী, এরকম আমরা মানে আমাদের বলা হয়ে থাকে। তো বর্তমানে ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য যারা যাতে ডিমোটিভেট না হয়, তাদের জন্য আপনি
মানে কিছু সাজেশন বা আপনি মানে এই সেক্টরের ডিমান্ড যদি একটু বলতেন আমাদের, যাতে তারা ডিমোটিভেট না হয়, মোটিভেটেড হয়, এরকম কিছু। আমি আসলে যদি আমার কথা বলি, আমি খুব প্রাউড ফিল করি যে একজন গার্মেন্টস কর্মী হিসেবে। এটা খুব প্রাউড ফিল করার মতন একটা সেক্টর। কারণ আমি নিজেকে এখনো গার্মেন্টস কর্মী মনে করি। আমি কখনো মনে করি না যে আমি একজন, আসলে কিন্তু আমরা সবাই কর্মী, সবাই কিন্তু গার্মেন্টস কর্মীটা আসলে আমাদের আরো বেশি করে বলা উচিত, আরো প্রাউড ফিল করা উচিত। এখানে হেজিটেশনের কোনো সুযোগই নেই। সব থেকে স্মার্ট ছেলেপিলেরা আমি দেখতেছি যে এখানে কাজ করতেছে। আমার সাথে যারা কাজ করতেছে বা কাজ করছে এত বছর ধরে, মোস্টলি তারা কিন্তু সব স্মার্ট ছেলেপিলেই কাজ করে। তো এখানে হেজিটেশনে আসলে আমি কোনো সুযোগ দেখি না। ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের আপনার তরফ থেকে কিছু সাজেশন, তারা কি কি স্কিল বা কি কি নলেজ গ্যাদার করবে? স্কিল বলতে হচ্ছে কমিউনিকেশন স্কিল, এইসব দিক থেকে, তার মানে পড়াশোনা না, তার মানে অন্যান্য কি কি স্কিল আপনি ফার্স্ট প্রিফারেবল ওদের জন্য মনে করেন? পড়াশোনার বাইরে আসলে এই কমিউনিকেশন স্কিলটা তো অবশ্যই পড়াশোনার মধ্যে আমি তো যতটুকু জানি যে আছে। হ্যাঁ, কমিউনিকেশন স্কিলটা অবশ্যই খুব স্ট্রং হইতে হবে। কমিউনিকেশন মিনস নট অনলি দ্য ইমেল করা বা ফোনে কথা বলা, এই ইন বিটুইন দ্য আদার ডিপার্টমেন্টস, আদার পার্সনের সাথে যে কমিউনিকেশন, এটা খুব ইম্পর্টেন্ট আর কি। যে আমি একটা অর্গানাইজেশনে কাজ করতেছি, এখানে যে 15,000 এমপ্লয়ি আছে, এর মধ্যে হয়তো 1200 মতন অফিসার্স আছে। তো এদের সবার সাথে কিন্তু কমিউনিকেশনটা আমার খুব স্ট্রং থাকতে হবে এবং খুব ভালো থাকতে হবে, এবং অন্যরা কি বলতে চায়, কি বোঝাতে চায়, এই জিনিসটা অবশ্যই বুঝতে হবে আর কি। কমিউনিকেশন স্কিল তো অবশ্যই ইম্পর্টেন্ট। বর্তমানে যারা ইন্টার্নশিপ করছে, তার মানে ইন্টার্নশিপের জন্য বের হবে এই বছরে, তাদের জন্য আপনি তার মানে তাদের জন্য কিছু যদি সাজেশন থাকে আপনার তরফ থেকে, যে এই সময় তাদের আসলে কি করা উচিত? ইন্টার্নশিপটা আসলে আমি যতটুকু দেখছি আর কি, প্র্যাকটিক্যালি আমি বাস্তবে থেকে বলি, ইন্টার্নশিপটা আসলে ফুলফিল হয় না। এদেরকে আরো ডিপলি কাজ করা উচিত। ডিপলি মানে যে আরো সময় নিয়ে এবং আরো অর্গানাইজেশনের সাথে, লোকজনের সাথে, যারা এক্সপিরিয়েন্স আছে তাদের সাথে আরো বেশি মানে আরো বিগ ভলিউম নিয়ে কাজ করা উচিত আসলে। এবং তারা শুধু যদি ওই কিছু ইন্টার্নশিপ আছে শুধু বেসড অন আপনাদের হচ্ছে প্রোডাকশন বেস, আমি প্রোডাকশন বেসের বাইরে ইন্টার্নশিপ করতে আমি খুব কম দেখছি। তো প্রোডাকশনের সাথে কিন্তু আদার যে জিনিসগুলা লিঙ্কড আপ আছে, সেগুলোর ব্যাপারে কিন্তু ওদের আগ্রহ দেখি না। এই জায়গায় একটা আমি সবসময় ল্যাকিংস দেখি। আমাদের ফ্যাক্টরিতে এখন কিছু ইন্টার্নশিপ ছেলে মেয়ে কাজ করতেছে, খুব সময় নোয়াখালী টেক্সটাইলের। ওরা কিন্তু শুধুমাত্র ডাইং হাউস নিয়েই আছে। টোটাল ইন্ডাস্ট্রির বাকি যে সাবজেক্টগুলো আছে, যে সেক্টরগুলো আছে, যেমন আমার সাথে আজকে পর্যন্ত তাদের কোনো কমিউনিকেশন হয়নি। এটাই একটা বড় ধরনের ল্যাকিংস আমি মনে করি। শুধুমাত্র ডাইং হাউসের সাথে কাজ করে ওর কিন্তু শেখাটা কমপ্লিট হয় না আসলে। সব জায়গাতেই কাজ করা উচিত, তাহলে সে একজন ভালো লিডার হতে পারবে। স্যার হচ্ছে আমাদের একাডেমিকে যে আমরা পড়াশোনা করি, এটা ইন্ডাস্ট্রির সাথে তার মানে সবাই বলে থাকে 10 থেকে 12% আমরা মিল খুঁজে পাই, বাকি তার মানে ইন্ডাস্ট্রিতে পুরোপুরি আলাদা আমাদের যে একাডেমিক পারপাস। এই বিষয়ে যদি আপনার কিছু বলার থাকে। আসলে ইন্ডাস্ট্রির পড়াশোনা বা আমরা যে প্রাইভেট ইউনিভার্সিটি বা সরকারি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, এটার সাথে প্র্যাকটিক্যাল লাইফের আসলে অনেক ডিফারেন্স। এটা সত্যি কথা, এটা বাস্তবতা। বাস্তব লাইফে যে আমরা কিন্তু ডিফারেন্ট, সবকিছু ডিফারেন্ট পাই, জি জি। এবং চ্যালেঞ্জগুলো তো আসলেই ডিফারেন্ট পাই। যে চ্যালেঞ্জগুলো সম্পর্কে আসলে যারা এখন স্টুডেন্ট আছে, পড়তেছে, ওদের কোনো আইডিয়াই নেই কি কি চ্যালেঞ্জ তারা আসলে প্র্যাকটিক্যালি যখন জবে যাবে তখন ফেস করবে। তো ইন্ডাস্ট্রি মানে একাডেমিক লাইফে মনে হয় যে সবকিছু হয়তো খুব সহজ, বইয়ে পড়ে ফেলছি, আমি শিখে ফেলছি, আমার জন্য কোনো ব্যাপার না, ইজি টাস্ক। আসলে ব্যাপারটা ইজি টাস্ক না, খুব প্র্যাকটিক্যালটা আসলে খুব ডিফিকাল্ট। সো এই ডিফিকাল্টিসটা আগে থেকেই, নলেজটা যদি, স্কিলটা ডেভেলপ করে, নলেজ স্কিলের ডেভেলপমেন্ট নিয়ে যদি তারা আগে থেকেই কাজ করে, তখন সেটা বোধ হয়ে আর কি ইজি হয়ে যাবে। এই পার্থক্যটা কমানোর জন্য আমরা কিরকম স্টেপ আসলে আমাদের নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার তো আলহামদুলিল্লাহ একটা ভালো স্টেপ অলরেডি নিয়ে রাখছেন এবং আপনারা আগাচ্ছেন আস্তে আস্তে। তো আমরা যারা আছি অলরেডি 20 বছর 30 বছর এক্সপিরিয়েন্স আছি, তাদেরকে আরো বেশি করে ইনভলভ করতে হবে। তারা আপনাদেরকে আসলে প্রপার গাইডলাইনগুলো দিতে পারবে। ধন্যবাদ স্যার। আর ফাইনালি একটা কোশ্চেন, যেহেতু টেক্সটাইল ইঞ্জিনিয়ার সোসাইটি ইন্ডাস্ট্রি আর স্টুডেন্টদের মধ্যে একটা মিলন বন্ধনের ক্ষেত্র তৈরি করছে, এটা সম্পর্কে আরেকটু যদি আপনি বলেন, এটা আপনার কাছে কেমন লাগছে? যেমন আজকের ইউথ কার্নিভাল আপনারা আসতে পেরেছেন,
এবং আমরাও আসতে কার্নিভ্যালে আসতে পারে আমি আসলে নিজেকে গর্বিত মনে করতেছি, এবং আমি খুবই আগ্রহী যে আমি এদের সাথে বা আপনাদের এই সংগঠনের সাথে আরো ভালোভাবে যাতে আমি থাকতে পারি ইন ফিউচারে। আমার আসলে আপনাদের সাথে কাজ করার খুব আগ্রহ আছে, ইয়াং জেনারেশন নিয়ে কাজ করার আগ্রহ আছে, ইউথদেরকে প্রপার গাইডলাইন দেওয়ার আমার খুব আগ্রহ আছে। তো এরকম যারা আমরা আগ্রহী আছি তাদেরকে আরো আপনাদের সাথে কমিউনিকেশন করে ওদেরকে আরো টেক আপ করার আর কি। ধন্যবাদ স্যার আমার সাথে এতক্ষণ কোঅপারেট করার জন্য। আর ইনশাল্লাহ আমরা ইন ফিউচার আপনাদের সাথে আরো অনেক কাজ করব একসাথে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সোসাইটি। এবং স্যার আপনার প্রপার গাইডলাইনের মাধ্যমে আমরা ইউথকে আরো এই দিকে মোটিভেট করতে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।